আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধের সময় সিরিয়া একটি ক্রিটিক্যাল ভূমিকা পালন করেছে। কারণ রাশিয়া থেকে যত অস্ত্র এসেছে এই সিরিয়ার যে বন্দর রয়েছে তার মাধ্যমে হিজবুল্লাহর কাছে গেছে। আবার ইরান থেকে বিমান সংযোগে যত ধরনের অস্ত্র হিজবুল্লাহর কাছে প্রেরণ করা হয়েছে এই সকল কিছুই কিন্তু সিরিয়ার মধ্য দিয়েই গেছে এই হিজবুল্লাহর হাতে। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো সংঘাত ছিল না এই যুদ্ধে। শুধুমাত্র এই সহযোগিতা করার জন্যই সিরিয়ায় বারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং তারা বলেছে যে এখান থেকে সরে আসো, হিজবুল্লাহকে সহযোগিতা করো না। তবে এই জায়গায় সিরিয়া কিন্তু শোনেননি। বাশার আল আসাদ তার যে সাপ্লাই চেন রয়েছে সেটা অব্যাহত রেখেছে। সর্বশেষ ইসরায়েল সিরিয়ার ইদবিলের ভেতর বিমান হামলা করে সিরিয়াকে পরিষ্কারভাবে জানান দিয়েছিল যে এখানেই কিন্তু শেষ নয়, তুরস্কের মাধ্যমে নতুন আরেকটি ফ্রন্টে এই জায়গায় ইসরায়েল যুদ্ধ শুরু করবে। সিরিয়াকে আফসোস করতে হবে যে কেন তারা হিজবুল্লাহর পক্ষে দাঁড়ালো, ইরানের পক্ষে দাঁড়ালো, এই জন্য আফসোস করতে হবে। ইসরায়েল এমনটা হুমকি দিয়েছিল। দেখুন, ইসরায়েলের এই হুমকি শুধু যে হুমকি ছিল না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ইব্রাহিম রাইসি যখন বেঁচে ছিলেন তখন তুরস্ক, ইরান এবং রাশিয়ায় ৩ দেশের মধ্যস্থতায় সিরিয়ার ভেতর একটা যুদ্ধবিরতি চুক্তি ছিল, যার অধীনে কিন্তু কোনো পক্ষই আক্রমণ করেনি। দীর্ঘ প্রায় ৫-৬ বছর ধরে তারা অনেকটাই কিন্তু শান্ত ছিল। তবে ইসরায়েলের সঙ্গে নতুন আতত করে তুরস্কের সমর্থিত যে র্যাবেল রয়েছে বা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তারা সিরিয়ার যে আলেপ্পো শহর রয়েছে দীর্ঘ ৮ বছর পর হঠাৎ করেই ব্যাপক আক্রমণ শুরু করেছে। যে জায়গায় প্যালেস্টাইনের হকের জন্য লড়াই করার জন্য সবাই একত্রে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার কথা, এমত অবস্থায় রাশিয়াকে কোণঠাসা করার জন্য এবং ইরানকে কোণঠাসা করার জন্য তুরস্কের সমর্থিত যে আল নুসরা বাহিনী রয়েছে তারা আলেপ্পো শহরের ভেতর আক্রমণ করেছে এবং অর্ধেক শহর ইতিমধ্যেই তারা দখল করে ফেলেছে। সিরিয়ার ভেতর রাশিয়ার যিনি কমান্ডার চিফ রয়েছেন ক্যাপ্টেন ইগোসিক, তিনি তার বক্তব্যে জানান যে গত ২৭শে নভেম্বর সকাল ৭টা ৫০ দিকে আলেপ্পো এবং ইদবিল প্রদেশের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জাবদাত আল নুসরাতের যে সন্ত্রাসীরা রয়েছে তারা আক্রমণ শুরু করে। এই সময়ে রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে। গত ২৪ ঘন্টার সর্বশেষ খবরে যেমনটা জানা গেছে, তুরস্ক সমর্থিত সেই বিদ্রোহী গোষ্ঠীর উপর রাশিয়ার বিমান হামলায় অন্তত পক্ষে ইতিমধ্যে ৪০০ জন নিহত হয়েছেন। রাশিয়ান সামরিক সূত্র নিশ্চিত করেছে যে তুরস্কের সঙ্গে ডি-এসকেলেশন জোন বা যেই এলাকায় আক্রমণ করা যাবে না বা আক্রমণ করবে না তুরস্ক ওয়াদা দিয়েছিল, চুক্তি হয়েছিল, এই ডি-এসকেলেশন জোনের অন্তত ১৩টি জায়গায় হামলা করা হয়েছে এবং এর মধ্যে ১২টি হামলাই করা হয়েছে ইদবিল প্রদেশ এবং আলেপ্পো প্রদেশের ভেতর। বলা নেই কওয়া নেই, দীর্ঘ ৮ বছর পর শান্তি চুক্তি ভেঙে এই সিরিয়ার ভেতর নতুন ফ্রন্টে তুরস্ক তার প্রক্সির মাধ্যমে যে যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধটাকে ইসরায়েলের পার্লামেন্ট এবং ইসরায়েলের সরকার চূড়ান্তভাবে কিন্তু স্বাগত জানিয়েছে। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য জেরুজালেম পোস্টের খবর। এই জায়গায় ইহুদি কমিউনিটি যারা রয়েছেন এই হামলাকে স্বাগত জানিয়েছেন এবং তাদের বিজয় হিসাবে দেখছেন। যদিও বর্তমানে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সঙ্গে একটি কথিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যার অধীনে আগামী ৬০ দিন দুই দেশ যুদ্ধ থেকে অনেকটা দূরে থাকবে নিজেদের, এমনও কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে। তবে আপনাদের আমি বিষয়টা বলেছি যে এই যুদ্ধবিরতির চুক্তি মূলত একটা নতুন নাটক ইসরায়েলের। মূল ঘটনাটা হলো যে নতুন কয়েকটি ফ্রন্টে চাপে ফেলে এই জায়গায় হিজবুল্লাহর ক্ষতি করতে চাইবে তারা। এই জায়গায় কিন্তু ইসরায়েল নতুন ফ্রন্টে তুরস্কের এই যুদ্ধ শুরু করাটাকে তাদের কৌশলগত বড় বিজয় হিসাবে দেখছে। কারণ এখন কিন্তু রাশিয়া এবং সিরিয়া দুইজনকেই তুরস্ককে মোকাবেলা করতে হবে। অবশ্যই অত্যন্ত ক্রিটিক্যাল এমন একটি সময়ে তুরস্কের মতো একটি শক্তিশালী ফ্রন্টের বিরুদ্ধে রাশিয়া এবং সিরিয়ার এই লড়াই হিজবুল্লাহকে যে সাপ্লাই প্রেরণ এবং সহযোগিতার ক্ষেত্রটাকে অনেকটাই কিন্তু ছোট করে আনবে। আর এই সুযোগটাই নেবে ইসরায়েল হিজবুল্লাহকে কুপকাত করার জন্য। আলেপ্পো সিরিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ একটা শহর এবং হিসাব বলছে এই শহরের ভেতর বর্তমানে প্রায় ২০ লক্ষ মানুষ বসবাস করে। এই ২০ লক্ষ মানুষের মধ্যে অন্তত পক্ষে ৮০% হলো সুন্নি মুসলিম। একটা দীর্ঘ সময় গৃহযুদ্ধের পর শান্তি চুক্তি হওয়ার পর তারা অনেকটাই কিন্তু স্বস্তির মধ্যে ছিল এবং নিজেদের যে সকল সমস্যা ছিল সেগুলো কাটিয়ে উঠতে তারা চেষ্টা করছিল। হঠাৎ করেই বলা নেই কওয়া নেই নতুন করে এই হামলায় এখান থেকে কিন্তু মানুষ আবার পলায়ন শুরু করেছে। এই শহরটি ছেড়ে যেতে তারা বাধ্য হচ্ছে, যেহেতু তুরস্কের সমর্থিত যেই সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে এই পুরো শহরটি ঘিরে রেখেছে এবং অর্ধেক দখল করে ফেলেছে। বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা
স্থাপনা তাদের দখলে। এখন রাশিয়া বিমান হামলা শুরু করেছে এই শহরের ভেতর, যার জন্য সুন্নি মুসলিমরা এখন এখান থেকে পলায়ন করতে বাধ্য হচ্ছে এবং সিচুয়েশন এতটাই গম্ভীর। তুরস্ক থেকে সরাসরি ত্রাণ সহায়তা নিয়ে যে সকল আন্তর্জাতিক বহরগুলো এই আলেপ্পোতে প্রবেশ করত, তারাও কিন্তু প্রবেশ করতে পারছে না। মানে এই জায়গায় এখন খাদ্য সংকটও তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই সারপ্রাইজ অ্যাটাকের সাথে সাথেই রাশিয়ার পক্ষ থেকে তুরস্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এমনকি মিস্টার পুতিন একেবারে উচ্চ লেভেলে এরদোগানের সঙ্গেও এই বিষয়ে কথা বলতে চেয়েছেন, তবে তুরস্কের পক্ষ থেকে রাশিয়ার এই রিকোয়েস্ট সম্পর্কে কোনো সাড়া দেওয়া হয়নি। তারা কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত নন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটটিকে কেন্দ্র করে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী মিস্টার সের্গেই ল্যাভরভ তার বক্তব্যে যেমনটা বলেছেন যে ঘটনার সাথে সাথে তড়িৎ গতিতে তারা তুরস্কের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল, তবে তুরস্ক আলোচনা রাশিয়ার সঙ্গে না করে উল্টো বিদ্রোহী গোষ্ঠীকে বিভিন্ন ধরনের ড্রোনের মাধ্যমে কিন্তু ব্যাকআপ দিচ্ছিল। আর এই জন্যই পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে রাশিয়া সিরিয়ার ভেতর যে তার বিমান ঘাঁটি রয়েছে এবং বোমারু বিমান এবং জেট ফাইটার রয়েছে তাদের নির্দেশ দিয়েছে যে বিদ্রোহীদের উপর হামলা করো, যাতে করে মিত্র আসাদকে রক্ষা করা যায় এবং সেখানকার পরিস্থিতি আরও খারাপ যাতে না হওয়া যায় সেটা নিশ্চিত করার জন্যই তারা বোমা হামলা করেছে। তবে এখনও তারা তুরস্কের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করার জন্য প্রস্তুত রয়েছে, রাশিয়া নিশ্চিত করেছে। এখানে আপনাদের সুবিধার্থে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা ভালো। এই যে 7 বছর পর বা 8 বছর পর হঠাৎ করেই ইদবিল এবং আলেপ্পোতে আক্রমণ করলো তুরস্কের সমর্থিত মিলিশিয়ারা, এই ঘটনার মাত্র 2 দিন পূর্বেই ন্যাটোর যিনি চিফ রয়েছেন তিনি তুরস্ক গিয়ে এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেই জায়গায় এবং সেখান থেকেই কিন্তু ন্যাটোর যে নিরাপত্তা প্রোগ্রাম রয়েছে এবং রাশিয়ার সঙ্গে কিভাবে পরিস্থিতি তারা মোকাবেলা করবে সেই বিষয় নিয়ে আলোচনা করে ন্যাটোর প্রধান। আর ন্যাটোর প্রধানের সেই সফরের মাত্র 2 দিন পরই হঠাৎ করে তুরস্ক তার মিলিশিয়াদের দিয়ে সিরিয়ার ভেতর এই আক্রমণ শুরু করে দিয়েছে। দেখুন, তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করে ন্যাটোর প্রধান তার স্টেটমেন্টে নিশ্চিত করেছিলেন যে সন্ত্রাস দমন মানে কথিত সন্ত্রাস দমনের ইস্যুটিকে কেন্দ্র করে এরদোগানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং মিডল ইস্টে একটি বড় ধরনের কিছু হতে চলেছে তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং তার ইঙ্গিতের মাত্র 2 দিন পরই আনুষ্ঠানিকভাবে এই জায়গায় তুরস্ক তার মিলিশিয়াদের দিয়ে সিরিয়ায় আক্রমণ শুরু করলো। এবং রাশিয়া কোনোভাবেই কিন্তু তুরস্কের বিরুদ্ধে বড় কোনো সংঘাতে জড়াতে চায় না, বিষয়টাকে কেন্দ্র করে তারা আলাপ আলোচনা করতে চায়, তবে তুরস্ক ন্যাটোর বাইরে কোনো আলাপ আলোচনা করতে রাজি নয়। আর এই জন্যই কিন্তু মিস্টার পুতিন সিরিয়ার ভেতর তার যত যুদ্ধ বিমান রয়েছে সবাইকে নির্দেশ দিয়েছে যে আলেপ্পো এবং ইদবিলের ভেতর তুরস্কের সমর্থিত যেই সকল মিলিশিয়ারা আক্রমণ করেছে তাদের ঘুরিয়ে দাও এবং বর্তমানে লাগাতার রাশিয়ান জেট ফাইটারগুলো সেখানে আক্রমণ করছে। তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে তখনই আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ।